আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বলতে বলতে চলতে চলতে আজকে ব্লগ নাম্বার 4 নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওতে যা যা থাকছে সে বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। আজকে ভিডিওর মূল টপিক এবং উদ্দেশ্য হচ্ছে আমার ব্রিকফিল্ডের ইট আসলে কিভাবে প্রস্তুত করা হয় এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত মাটি থেকে ইট কিভাবে প্রস্তুত করে একদম পোড়ানোর আগ পর্যন্ত, টলারে লোড দেওয়ার আগ পর্যন্ত কিভাবে কি করা হয় সেসব বিষয় তোমাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, শুরু করা যাক। সাথেই থাকো এবং দেখতে থাকো কি কি হয় আজকে। বন্ধুরা, তোমাদেরকে আগেই বলে রাখি, আমার ব্রিকফিল্ড হচ্ছে গিয়ে বরিশাল থেকে, মানে আমার বাসা থেকে প্রায় 40-42 কিলোমিটার দূরে। এটি আসলে বাকেরগঞ্জ থানার কলসকাঠি ইউনিয়নের পূর্ববাগ দিয়ে গ্রামে অবস্থিত। তো প্রতিদিনের ন্যায় আজকেও আমি বাইকে করে আমার ব্রিকফিল্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আসলে কি সুন্দর পরিবেশ আশেপাশের। বরিশাল থেকে আমাদের কলসকাঠিতে যেতে হলে একটা নদী পার হতে হয় এবং এখানে একটা খেওয়া আছে, সেই খেওয়াটা আসলে আমাদের পার হতে হবে। তো আমরা খেয়াঘাট চলে এসেছি এবং এখানে ট্রলারে করে আমরা আমাদের বাইক নিয়ে পার হব এবং ওপারে উঠব আমরা। এই খেয়াঘাটের নাম হচ্ছে সাহেবগঞ্জ খেয়াঘাট। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে আগে জেনেছো যে বাকেরগঞ্জ আসলে অনেক পুরনো একটি জনপদ এবং এখানের অনেক পুরনো ইতিহাস রয়েছে যা আসলে লোকমুখে প্রচলিত। তো এই খেয়াঘাটটিও ঠিক তেমনিভাবে অনেক পুরনো একটি খেয়াঘাট। খেয়া পার হয়ে আমরা আবার চলতে শুরু করলাম এবং আমাদের গন্তব্যের দিকে ছুটে চললাম। বন্ধুরা, আমরা এখন আছি কলসকাঠি ইউনিয়নে। তো কলসকাঠি ইউনিয়নের একটি প্রচলিত ইতিহাস রয়েছে, যেটা হচ্ছে কলসকাঠি ইউনিয়নে 14 জমিদারের বসবাস ছিল। তো এর জন্য কলসকাঠি অনেক আগে থেকেই খুব বিখ্যাত এবং ব্রিটিশ আমল থেকে এখানে ব্যবসা বাণিজ্যের দ্বার এতটাই প্রসারিত ছিল যে এটা আসলে তৎকালীন কলকাতায় এর জনপ্রিয়তা তুঙ্গে ছিল। বন্ধুরা, তোমাদেরকে আরেকটু বলে রাখি, কলসকাঠি যে 14 জমিদারের বসবাস ছিল তার ভিতর 13 জন জমিদারই ছিলেন হিন্দু সম্প্রদায়ের লোক এবং একজন ছিলেন মুসলিম সম্প্রদায়ের। তো আসলে এই হচ্ছে কলসকাঠির বিখ্যাত সেই বাজার, যেটার কথা এতক্ষণ তোমাদেরকে বলছিলাম। এখানে আসলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ বাজার করতে আসে এবং এখানে সাপ্তাহিক 2টা হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। লোকমুখে প্রচলিত আছে যে এই 14 জমিদাররা মিলিয়ে নাকি এই কলসকাঠি বাজারটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদের ভিতর সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী জমিদার ছিলেন জানকী বল্লভ রায় চৌধুরী। বন্ধুরা, আমার নেক্সট ভিডিওতে এই 14 জমিদারদের বাসস্থান এবং তাদের সঠিক ইতিহাস নিয়ে পর্যালোচনা করা হবে। তাই তোমরা যারা এখনও আমার পেজটি ফলো দাওনি তারা তাড়াতাড়ি ফলো দিয়ে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকো এবং পাশেই থাকো, যেন ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা সেই ভিডিওটি দেখতে পারো এবং উপভোগ করতে পারো।
বন্ধুরা, 14 জমিদারদের ভিতর যে একমাত্র মুসলিম জমিদার ছিলেন তাদের বাড়ির দরজা এটা, এবং আজও এই বাড়িতে তাদের বংশধররা বসবাস করে আসছেন। বন্ধুরা, বলতে বলতে চলতে চলতে চলে আসলাম আমাদের ব্রিক ফিল্ডে, এবং এখন দেখাবো তোমাদেরকে কিভাবে ইট প্রস্তুত করে পোড়ানো অবধি কিভাবে কি করা হয় সেসব প্রক্রিয়া তোমাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, এটা হচ্ছে বাদল ভাইয়ের চায়ের দোকান, বিখ্যাত চায়ের দোকান। বাদল ভাইয়ের হাতের চা তোমরা না খেলে বুঝবে না কতটা স্বাদের এবং কতটা মানসম্মত তার হাতের চা হয়ে থাকে। আমি আসলে প্রতিদিন তার হাতের চা না খেলে আমার আসলে ভালো লাগে না, এক প্রকার নেশা হয়ে গিয়েছে বলতে পারো। তাই প্রতিদিনের ন্যায় আজকেও ভাই আমাকে আসামতোই চা দিলেন, এবং আমি সেটা খেয়ে ব্রিকফিল্ডের দিকে রওনা দিলাম। বন্ধুরা, এই হচ্ছে আমার ব্রিকফিল্ড, যেখানে আসলে ইট প্রস্তুত করা হয়, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কারিগররা ইট কাটতেছেন, মাটি দিয়ে ইট কাটতেছেন। আসলে নরম যে মাটিটা মেশিনের মাধ্যমে ফেটে নরম করা হয়, এবং সেই মাটির গদাগুলো তাদের সামনে স্তূপ আকারে রাখা হয়, এবং তারা সেখান থেকে মাটি অল্প অল্প করে নিয়ে ফ্রেমে ভরে চাপ দিয়ে তারপরে ইটের আকৃতি দিয়ে সেটাকে আবার সারিবদ্ধভাবে সাজিয়ে তারপরে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, এই হচ্ছে সেই মাটি ফ্যাটার মেশিন বা যন্ত্র, যেটার মাধ্যমে আসলে শক্ত মাটিকে নরম করা হয় এবং ইট প্রস্তুত করার জন্য মাটি তৈরি করা হয়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পিছনে কিছু লোক আছে যারা কোদাল দিয়ে মাটি কেটে এনে এই মেশিনের ভিতরে দিচ্ছে, এবং একজন পাশে বসে পানি দিচ্ছে পরিমাণ মতন, এবং যার ফলে অটোমেটিকলি মাটিটা ফেটে একটা পর্যায়ে সামনে থেকে অটোমেটিকলি বের হচ্ছে। আসলে এখানে তেমন বেশি লোকের প্রয়োজন হয় না, কারণ এটা হচ্ছে অটো মেশিন, কিন্তু যেটা ম্যানুয়াল সেটা আসলে দুইজন লোক বাড়তি প্রয়োজন হয়। কিন্তু আমাদের এটা হচ্ছে অটো মেশিন, মাটি শুধু দিতে হবে এবং অটোমেটিকলি ফেটে তারপরে বের হবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে অটোমেটিকলি ফেটে বের হচ্ছে, এবং একটা লোক সেটা কেটে তারপরে মাটি নিয়ে গেল, এবং পর্যায়ক্রমে এভাবে চলতে থাকে। বন্ধুরা, যারা ইট কাটে এবং যারা এই মাটি কাটে তারা হচ্ছে মিলের অন্তর্ভুক্ত, তাদের সেটকে মিল বলা হয়ে থাকে, এবং এই মিলের ভিতরে কিছু কিছু ভাগ আছে, যেমন যারা এই মাটি কাটা মাটিটা নিয়ে চলে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে গরনদার, এবং যারা ফ্রেমে মাটি দিয়ে ইট কাটে তাদেরকে বলা হচ্ছে কারিগর, এবং যারা কোদাল দিয়ে মাটি কেটে মেশিনের ভিতর দিচ্ছে তাদেরকে বলা হয় কোদালি। এভাবে প্রত্যেকের আলাদা আলাদা সেক্টরের নাম রয়েছে, যেগুলো আসলে তারা বলে থাকেন। বন্ধুরা, এখন চলে এসেছি চুলার ভিতরে, যেখানে আসলে কাঁচা শুকনো ইট এনে সারিবদ্ধভাবে সাজিয়ে লোড করা হয়। এই কাজ যারা করে থাকেন তাদেরকে বলা হয় রেজা। আসলে তাদের টিমে প্রায় 10 থেকে 15 জন লোক কাজ করে, তাদের ভিতর 2 জন হেড মিস্ত্রি থাকেন যারা আসলে সারিবদ্ধভাবে সাজান, এবং বাকিরা তাদেরকে হেল্প করেন। কিছু লোক আছেন তারা ভ্যানে করে কাঁচা শুকনো ইট বেছে বেছে নিয়ে আসেন এখানটায়, এবং মিস্ত্রিরা সেই ইট সারিবদ্ধভাবে সাজিয়ে থাকেন। বন্ধুরা, কাঁচা ইটের নিচে যে পাকা ইট দেখতে পাচ্ছ সেটাকে বলা হচ্ছে গড়িয়া, এবং কাঁচা ইটের উপরে যে পাকা ইটের আবরণ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে পাটন। বন্ধুরা, যারা এই রেজার কাজ করে থাকে আমি আসলে তাদের একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, তুমি কি এই জায়গায় বোঝাইয়ের কাজ করো? জি। মানে তোমাদের সাতক্ষীরা ভাষায় এটাকে কি বলে? এটা লোডের কাজ। লোডের কাজ। আমাদের দেশের প্রচলিত ভাষায় বলে রেজা, রেজার সর্দার বা রেজার টিম। তো আচ্ছা, তোমরা এই জায়গা যে বোঝাইয়ের কাজ করো, এই যে এইভাবে তোমরা ইটগুলোকে সারি সারিভাবে সাজাও, তো এই তোমাদের এই মানে কাজটা কত দিনের? এই 6 থেকে 7 মাস। 7 মাস আর কি। সিজনটা যতদিন থাকে ততদিন আর কি। আচ্ছা, তোমাদের সিজনটা শুরু হয় কি মাসে? আমাদের সিজনটা শুরু হয়
কার্তিক মাসে। কার্তিক। আর শেষ হয় কবে, মানে কি মাসে? বৈশাখের শেষ জ্যৈষ্ঠ মাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে তারা আসলে তাদের কাজটা কবে নাগাদ শুরু হয় এবং কবে নাগাদ শেষ হয়। তো আমরা পর্যায়ক্রমে চলে যাব উবরাইয়ের কাছে, যারা আসলে ইট পাকা ইটটাকে বের করে তারপরে ট্রলারে লোড দিয়ে থাকে। তো আচ্ছা ভাইয়া, ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি যেন বললা? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, সাইফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা তাদের কাজের বর্ণনা নিলাম। তো আমরা চলে যাচ্ছি এখন উবরাই সর্দারের কাছে, দেখি এখানে তারা কিভাবে কাজ করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পাশটায়, এই যে এই পাশটায় হচ্ছে গিয়ে উবরাই, যারা আর কি পাকা ইট বের করে তাদেরকে উবরাই বলা হয় আমাদের দেশের প্রচলিত ভাষায়। তো দেখি তারা তাদের কাজ কিভাবে করে থাকে এবং তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আমি চলে আসলাম আসলে এই যে পাকা ইট যেখানে নামানো হয় সেখানে। আমি এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি, আমি আসলে তার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? নাম কি তোমার? ওসমান। ওসমান। তোমার ঠিকানা কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা। আচ্ছা, তোমরা এই যে কাজটা করো, এই কাজটার নাম কি? তোমরা এই যে পাকা ইটটাকে নামাচ্ছ এখান থেকে, এই কাজটাকে কি বলে তোমাদের দেশের ভাষায়? আমাদের দেশের ভাষায় পাকা আনলোড করা হয়। পাকা আনলোড করা বলে, আমাদের দেশের ভাষায় বলা হয় উবরাই কাজ। তো আসলে তোমাদের এই যে কাজটা তোমরা যে করো, এটা আসলে তোমাদের কাজের বর্ণনাটা একটু আমাকে দেওয়া যেতে পারে? মানে কিভাবে কিভাবে তোমরা এই কাজটা করো এবং কিভাবে তোমাদের এই কাজটা হয়ে থাকে? তোমাদের সিজনটা কবে নাগাদ শুরু হয়? ও কম বুঝিও, সর্দার বোঝে। ও আচ্ছা 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 আচ্ছা, সে আসলে বলতে পারতেছে না। তো আমরা আসলে এই জিয়াউল ভাইকে পাইয়ে গেছি, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, দেখি সে আমাদের সাথে কথা বলে কিনা, কারণ সে কাজের মাঝে ব্যস্ত আছে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি তার জন্য। সে আসলে এইটা ট্রলারে দিয়ে তারপর আসুক, তার সাথে কথা বলবো। তো বন্ধুরা সবাই সাথেই থাকো। তোমরা দেখতে পাচ্ছ তারা মাথায় 18টা করে ইট নেয়, 20টা আল্লাহ, 22, 24টা করে তারা ইট নেয়। আসলে আমি এ যাবৎকাল যত জায়গায় সাতক্ষীরার লোক দেখছি যারা আসলে ইট টানে, তারা আসলে আমি দেখছি সবসময় 18টা, কিন্তু আমার এই ভাই 26টা নিছে। তো আসলে তারা এই 26টা ইট নিয়ে কিভাবে দৌড় দিয়ে তারপরে যাচ্ছে ট্রলারের দিকে, এতটা পথ পাড়ি দিয়ে, খুবই কষ্টসাধ্য একটা কাজ। আসলে তারা খুব সংক্ষেপে করে থাকে, তারা অভ্যস্ত আসলে এই গরম চুলার ভিতর থেকে মাল আনলোড। আচ্ছা জিয়া ভাই, তোমাদের এই সিজনটা শুরু হয় কবে নাগাদ এবং তোমাদের কাজের ধরনটা কিভাবে, কি তোমরা কিভাবে কাজটা সম্পাদন করো সবাই মিলে একসাথে হাসি খুশিভাবে? একটু আমাদেরকে যদি বলতে ভালো হতে। এই কাঁচালারা এসে যখন লোড দিয়ে আগুন দেয়, হ্যাঁ, সেই সময় থেকে বেরোনোর টাইমে আমরা সেই সময় আসি, আর সেই সময় কিন্তু থেকে যাও আর কি। তো মানে আমাদের সচরাচর সিজন তো শেষ হয় বৈশাখের শুরু থেকে আর কি, জ্যৈষ্ঠের শেষ থেকে আর কি আমাদের সিজন শুরু হয়। তো তোমাদেরও কি আর কি ওই সময়টা আর কি সিজন শেষ হয় নাকি? আচ্ছা আচ্ছা। তো আসলে আমরা জিয়া ভাইয়ের সাথে কথা বললাম, তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে কিন্তু আমাদের উবরাই, যত উবরাই আছে এই জায়গায় যারা আর কি পাকা মাল আনলোড করে তাদের সর্দার উনি। তো উনিও সাতক্ষীরার। সাতক্ষীরা কোথায় বাসা তোমাদের? সাতক্ষীরা না, খুলনা। খুলনাতে, সরি খুলনাতে বন্ধুরা। কয়রা। আচ্ছা আচ্ছা বন্ধুরা, তোমরা জানতে পারলে যে তার বাসা খুলনা কয়রাতে। আসলে এই জায়গায় যত ব্রিকফিল্ড আছে এখানে যারা আর কি এই কাজ করে ম্যাক্সিমামই আসলে খুলনা অঞ্চলের, মানে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এরকম অঞ্চলের মানুষ। তারা আসলে খুবই মিশুক এবং খুবই ভদ্র হয়ে থাকে। তারা আসলে সবার সাথে মিলেমিশে থাকতে পারে এবং তারা খুবই বন্ধুসুলভ, মানে সবার সাথে বন্ধুসুলভ আচরণ করে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন একটু চলে যাব উপরের দিকে, যেখানে আসলে আগুন দিয়ে ইট পোড়ানো হয়। তো আমি একটু তোমাদেরকে সেইটা দেখানোর চেষ্টা করব। এই যে আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে চুলার উপরে। আমি চুলার উপরে আছি এবং এখানে আগুন দিয়ে ইট পোড়ানো হয়ে থাকে এবং এই যে এভাবে লাইন পুড়তে পুড়তে সামনের দিকে তার আগাতে থাকে। এই যে
এই যে চুলার মুখ, এগুলোর ভিতরে আসলে আগুন, এবং এটার পাশে এতটা তাপ যেটা আসলে আমি পাশে দাঁড়াতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ খুব গরম এবং গরম তাপমাত্রা এখানে, মানে মনে হচ্ছে যে চামড়া ঝলসে যাবে এরকম একটা পরিস্থিতি। কিন্তু যারা আসলে এখানে পোড়ানোর কাজ করে তারা আসলে কীভাবে যে টিকে থাকে আমার বোধগম্য নয়। আমি এখনই মানে অধৈর্য হয়ে যাচ্ছি এখানে দাঁড়িয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ তোমরা, 2 লাইন এইভাবে মানে পোড়া হয়ে গেলে আবার সামনের দিকে অগ্রসর হয় লাইন বাই লাইন। তো আমি আসলে তোমাদেরকে ভিতরটা যে দেখাবো, কিন্তু আমি আগুনের তাপের জন্য সামনে যেতে পারছি না, এর জন্য আমি আসলে তোমাদেরকে দেখাতে পারছি না, নয়তো আমি তোমাদেরকে মুখ উঠিয়ে তারপর দেখাতাম যে এর ভিতরে কী পরিমাণ আগুন। মানে এর ভিতরে যে আগুন সেটা হচ্ছে অনেক তাপমাত্রার, মানে এক কথায় বলতে গেলে যে সে আগুন এতটা ভয়ঙ্কর, মানে না দেখলে, চোখে না দেখলে বোঝা যাবে না। তো বন্ধুরা আমি এবার একটু নিচের দিকে যাই, গিয়ে নদীর পাড়টায় দেখি ঘাটে কীভাবে ট্রলারে মাল লোড দেওয়া হয় সেটা একটু দেখাবো তোমাদেরকে। তো চলো সবাই নিচের দিকে যাই আমরা। তো বন্ধুরা আমরা আসলে আমাদের রহিম চাচার সাথে দেখা হয়ে গেল। উনি আসলে আমাদের এই ফিল্ডে দৈনিক কাজ করে থাকেন। তো উনি খুবই ভালো মনের একজন মানুষ, এবং উনি সবসময় আমাদের সাথে হাসি খুশিভাবে কথা বলে থাকেন। আর আমরা একটু আজকে তার সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছো? ভালোই আছে। কি অবস্থা তোমার, দিনকাল কেমন কাটে? আল্লাহ ভালোই কাটে। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো কি কাজ করতেছো এই জায়গা? আমি তো ডেলি কাজ করি। না এই যে এখন কি করতেছো? এখন তুমি এই যে খোয়াগুলো উঠাচ্ছ? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো আমরা চাচার সাথে কথা বললাম। চাচা কিন্তু খুবই খুবই নরম মনের মানুষ এবং খুবই বন্ধুসুলভ আচরণ করে আমাদের সাথে, এবং আমাদেরকে একদম ছেলের মতন আদর করে সব সময়। তো সবাই চাচার জন্য একটা লাইক দিয়ে যাবে। হ্যাঁ চাচা, একটা হাসি দেন। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আমরা আসলে নদীর পাড়ে চলে এসেছি। এই যে এখানটায় এই যে ওই যে একটা ইটের স্ট্রাইক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 1 নাম্বার ইটের স্ট্রাইক, এবং এটা হচ্ছে আদলার স্ট্রাইক। ইট পড়ানোর পরে যেগুলো আদলা হয়ে বের হয় সেগুলো আসলে এখানে কারি দেওয়া হয়, এবং এটা হচ্ছে রাবিশ। আর ওইটা হচ্ছে 1 নাম্বার ইটের স্ট্রাইক। এবং এই যে ভ্যানগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে আসলে ওই যারা বোঝাই কাজ করে তারা কাঁচা ইটটা এনে চুলায় লোড করে। আর এটা হচ্ছে 2 নাম্বার আদলা। 2 নাম্বার যে আদলাটা বের হয় সেটা হচ্ছে এই যে কারি দেয়া। তারপরে এটা হচ্ছে পিকের কারি, যেটা আসলে অতিরিক্ত পোড়া হয়ে তারপর কালো হয়ে বের হয় এটা, সেটা হচ্ছে পিক। এটার রেট এবং নাম্বার ইটের রেট একদম সেম। পিক আর নাম্বারের দাম, বাজার দর। তো আমরা এখন চলে যাব ট্রলারে, কিভাবে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আসলে ট্রলারে মাল লোড দেওয়া হয়। আমরা এখন একদম ট্রলার ঘাটে আছি, এখান থেকে দেখা যাবে। এই যে এই যেভাবে সারি সারিভাবে সাজিয়ে তারপরে ট্রলার লোড করা হয়। যারা আসলে আনলোডের কাজ করে ভিতরে তারাই আসলে মাথায় করে ইট নিয়ে এসে এখানে সাজিয়ে দেয়। এই বছর তারা কিভাবে নিয়ে একা একাই সব কাজ সম্পাদন করে, মানে কারো হেল্পের প্রয়োজন হয় না, সাহায্যের প্রয়োজন হয় না। মানে তারা কতটা দক্ষ, এই কাজে তারা কতটা পারদর্শী না দেখলে বোঝা যায় না। কি সুন্দর, মানে এক কথায় অসাধারণ বলতে গেলে। আবার ইট আনতে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ফিল্ডের ম্যানেজার সাহেব, মাওলানা আমানুল্লাহ সাহেব। উনি কিন্তু একাধারে মসজিদের ইমাম, খতিব এবং আমাদের পাশাপাশি আমাদের এই ব্রিক ফিল্ডে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছে, এবং খুব বিশ্বস্ত একজন মানুষ এবং খুবই ভদ্র একজন মানুষ।
আসলে এইসব ব্যবসায় বিশ্বস্ত মানুষ ছাড়া মানে হয় না। তো এক কথা বলতে গেলে সে অসাধারণ এবং অমায়িক একটা পার্সন, আমাদের সাথে সবসময় হাসি খুশি এবং বন্ধুসুলভ আচরণ করে থাকেন এবং খুবই ভদ্র একজন মানুষ। তোমরা দেখেই বুঝতে পারছো যে সে কতটা হাসি খুশি এবং কতটা মানে ভদ্র। তো এরা হচ্ছে আমাদের ভাই ব্রাদার, আমাদের এখানে কাজ করে। ভাই নাম কি তোমার? উদ্দুল্লাহ। আপনার নাম কি? ভালো আছেন। ওখানে একজন আছে, সে খাবার খাওয়া নিয়ে ব্যস্ত আছে, কাজ করতে করতে ক্লান্ত। তো বন্ধুরা, খুব সুন্দর একটা সময় কাটলাম তোমাদের সাথে। দেখতে পাচ্ছ আমাদের এখানে খুব সুন্দর একটা নদী রয়েছে, ছোট, যেটা আসলে এখানে আসলে নদীর পাড়ের যেটা বাতাস, একটা স্নিগ্ধ আবহাওয়া, যেটা আসলে এখানে না আসলে উপভোগ করা সম্ভব নয়। তো সেই জন্য আসলে আমি এখানে প্রায় সময় এসে সময় কাটাই, একা একা বসে নিরালায়, খুব ভালো লাগে। তোমাদেরকেও আসার জন্য অনুরোধ রইল, যদি কেউ আসতে চাও আসতে পারো, আমার এখানে এসে ঘুরে যেয়ে দেখতে পারো। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো এক সময়, অন্য কোনো একদিন, অন্য কোনো এক জায়গায়। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে এবং ভালোবাসা অবিরাম তোমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।